দর্শক স্বাগত জানাচ্ছি গেম অনের সাথে আছি আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা রাত 8টায় থাকছি আপনাদের সাথে। আজকে জমজমাট আলোচনা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আলোচনার জন্য আমার সাথে কিন্তু স্টুডিওতে একজন বিশেষ অতিথি আছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। গেম অনে ভাই আপনাকে স্বাগত। দর্শক, আজ অমর 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শোন ভাই, কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশ যেভাবে শুরুটা করলো, তারপরে কতটুকু ভালো আছেন? কালকে একটু আপসেট ছিলাম ডেফিনেটলি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাটটা এমনই, ফিরে আসার সুযোগ খুব একটা নেই। আই মিন অনেক সময় অন্য টুর্নামেন্টে যখন সুযোগ একটা দুটি ম্যাচ খারাপ করলে আপনার ফিরে আসার সুযোগ থাকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি যদি শুরুতেই ভালো না করেন তাহলে আপনি আসলে টুর্নামেন্টে টিকে থাকাটা খুব মুশকিল, বিকজ নেক্সট ম্যাচটা আমাদের ডু অর ডাই গেম হবে। যদি ট্রফিতে টিকে থাকতে পরে ম্যাচটা আমাদের জিততে হবে। এবং যখন টুর্নামেন্টটা খেলতে গিয়েছি ডেফিনেটলি প্রথম টার্গেটটা ছিল সেমিফাইনাল কোয়ালিফাই করা। এক্স্যাক্টলি, মানে একটা প্রত্যাশা নিয়ে কিন্তু শোন ভাই বাংলাদেশ টিমটা খেলতে গেছে। আমরা আসলে টিম ম্যানেজমেন্টের কাছেও শুনেছি, আমরা অধিনায়কের মুখেও, শান্তর মুখেও কিন্তু আমরা অনেকবার শুনেছি। আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রত্যাশা ছিল দর্শক হিসেবে, আমাদেরও আসলে ক্রিকেট ভক্ত হিসেবে অনেক প্রত্যাশা ছিল। আমি যদি আপনার কাছে স্পেসিফিক্যালি জানতে চাই যে আপনার প্রত্যাশার সাথে কালকে রিয়েলিটি কতটুকু ছিল? ইন্ডিয়া ইজ অলওয়েজ এ টাফ টিম। ইন্ডিয়া টাফ টিম, ইন্ডিয়া ভালো দল, সাম্প্রতিক সময় খুব ভালো ফর্মেও আছে। ওদের সাথে ম্যাচটা কঠিন হবে আমরা সবাই জানি, বাট কালকে আমরা আরেকটু বেটার ক্রিকেট খেলতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে স্পেশালি আপনি উইকেটটায় এমন কিছু ছিল না যেখানে 10 ওভারের মধ্যে আপনার 5 উইকেট পড়তে হবে। এমন অনেক সময় যে উইকেট যেমনই থাক, ওয়ানডে ক্রিকেটের প্রথম 10 ওভারে 5 উইকেট পড়ে যাবে, তাহলে আপনি আসলে তখন লিটারালি খেলা থেকে বের হয়ে যাবেন। সেটা একদমই প্রত্যাশিত ছিল না এবং সেটা অনেক আশাহত করেছে। ডেফিনেটলি আপনি যত মানে বোলিংটা এমন কোনো বোলিং নয় কিংবা উইকেটে এমন কিছু ছিল না যে শুরুতে আপনার 5 উইকেট পড়ে যেতে হবে। এবং তারপরে একটা ওয়ান্ডারফুল পার্টনারশিপ দেখেছি আমরা, যেটাতে মান বাঁচিয়েছে বাংলাদেশ কিছুটা। এবং তখন আসলে ইট ওয়াজ, আমরা ম্যাচটা হেরে গেছি, এখন আমরা কতদূর যেতে পারি ব্যাপারটা তেমনই হয়েছিল। তো আসলে খেলাটা যেমনই হোক, ইন্ডিয়া যত ভালো দলই হোক, আমরা একটু ভালো পরীক্ষাতে ফেলতে পারতাম। উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। আমরা যদি শুরুতে উইকেট না হারাতাম, পরে দিয়ে কিন্তু উইকেট ভালো হয়ে গেছে। আমরা যদি শুরুতে উইকেট না হারাতাম, বোঝা গিয়েছিল যে আমরা হয়তো ইনিংসটা শেষ করতে পারতাম 260-তে, হয়তো 270-তে। ইভেন তৌহিদিতে যদি ওই সময় ইনজুরিটা না হতেন তাহলে হয়তো আরও 20 রান হয়তো বেশি হতো। সো ইট শোজ দ্যাট শুরুতে যদি আমরা উইকেটটা না হারাতাম তাহলে হয়তো আমরা 260-270 রান করতে পারতাম, তাহলে ডেফিনেটলি খেলাটার ফলাফল অন্যরকম হতে পারতো। শোন ভাই, এখন আসলে ওয়ার্ল্ড ক্রিকেট এতটা অ্যাডভান্স হয়েছে, এতটা আগে এগিয়ে গেছে। আমরা অনেক আগে দেখতাম যখন আপনারা খেলতেন, তখন কিন্তু 200-230 একটা স্ট্যান্ডার্ড রান ছিল। এখন কিন্তু ক্রিকেট অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি যে 300-র উপরে 400-500 হয়ে যাচ্ছে। বাংলাদেশে 200-230-এর মধ্যে আটকে আছে। সেই 50 বলে 5 উইকেট হারানো, 35 রানের মধ্যে আসলে 5 উইকেট নেই। টপ অর্ডারে সেই ব্যর্থতা, 3 জন ব্যাটসম্যান বাংলাদেশের যদি 0 রানে আউট হয়। আসলে বাংলাদেশের সে শুরু থেকে, আমরা যদি ক্রিকেটের শুরু থেকে বলি, আপনারা যখন খেলেছেন কিংবা তারও কিছু আগে থেকে এখন পর্যন্ত উন্নতিটা কোথায় হয়েছে? উন্নতিটা হয়েছে যে আমরা এখন বলতে পারি যে আমাদের হার্টটা আমরা অতটা ভালো অ্যাকসেপ্ট করি না। আমি উন্নতি এটাই দেখছি যে আগে হয়তো আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, বাট টপ অর্ডার ব্যাটিং খুব একটা চেঞ্জ আমরা বলতে পারছি না। কারণ আসলে আপনি যতই ব্যাটিংয়ে থাকেন, আপনার যতই ব্যাটসম্যান থাক, আমরা কিন্তু এখন 7 জন ব্যাটসম্যানে খেলতে পারছি, বিকজ টপ অর্ডারে 7 জন ব্যাটসম্যান কিন্তু সবসময় সব দলে থাকে না। অনেক দলে 5 জন ব্যাটসম্যান, বাকি 6-7 অলরাউন্ডার দিয়ে ম্যানেজ করতে হয়, কিন্তু আমাদের 7 জন কিন্তু টপ একদম প্রপার ব্যাটসম্যান থাকে। বাট আপনি যত ব্যাটিং নিয়ে থাকেন কোনো লাভ হবে না। যতই ব্যাটিং নিয়ে থাকুন, আপনি যদি 8টা ব্যাটসম্যান থাকেন, 9টা ব্যাটসম্যান থাকে, যদি আপনার টপ 5 রান না করে, আপনি কখনোই রানটা বেশি করতে পারবেন না। এটা হলো খুব সহজ এবং স্বাভাবিক কথা। সেই জায়গাতে কিন্তু আমরা কন্টিনিউয়াস ফেল করছি, যেটা সবচেয়ে বেশি চিন্তার বিষয়। আমরা 2023 সালে উই হ্যাড ওয়ান্ডারফুল ইয়ার, যেখানে আমাদের ওপেনিং পার্টনারশিপটা ভালো হচ্ছিল। তখন কিন্তু আমরা কনসিস্টেন্ট পারফর্ম করেছি। 2023 সালেরটা আমাদের খুব ভালো গিয়েছে, বাট সিন্স দেন আমাদের টপ অর্ডারটা লাস্ট ওয়ার্ল্ড কাপে ভালো করেনি। কোন ফরম্যাটে আসলে টপ অর্ডার ভালো করছে, নট অনলি ওয়াইড বল ক্রিকেট। টিল নাও যদি বলি যে আসলে কি আমরা একটা টিম সেট করতে পেরেছি, যেই টিমে আমরা বলতে পারি, যেমন ইন্ডিয়ার দিকে তাকালে আমরা বলতে পারি হ্যাঁ রোহিত শর্মা,
বিরাট কোহলি এখানেই নামবে, রোহিত শর্মা এখানেই নামবে, KL রাহুল এখানেই নামবে, তাদের যেভাবে বা প্রতিটা টিমে আমরা যখন বলি যে হ্যাঁ এরাই এই টিমের ভরসা বা তারাই, আমাদের এখন পর্যন্ত কোনো সেট পাওয়া গেছে যে এই সেটটাতে আমরা বলতে পারি যে হ্যাঁ দ্য বেস্ট 11 যেটা আমরা বলি? আমাদের বোলিংটা এখন বলতে পারেন, বোলিংটা বলা যেতে পারে। বোলিংটা একটা ওয়ান পজিটিভ সাইড, যে বোলিংটা এখন আমাদের ভালো। আমাদের সবচেয়ে বড় মিসিং লিঙ্ক যেটা আমার কাছে মনে হয়, সো অ্যাট দিস মোমেন্ট আপনি যে কোনো সাকসেসফুল টিমের কিন্তু আপনি বলতে পারবেন ওপেনারকে, সো সেখানে কিন্তু ফাউন্ডেশনটা তৈরি হয়। আমাদের সেই ফাউন্ডেশনটা কিন্তু নেই, আমরা কিন্তু এখন পর্যন্ত নেই। আমরা কিন্তু এখনো আজকে একজন ওপেনার, কালকে ওপেনার, এবং আমরা বলতে পারছি না এই ওপেনিং স্ট্যান্ড থেকে আমরা ভালো রান পাবো। ওপেনিং স্ট্যান্ডে রান হলে কিন্তু বাকি কাজ সহজ হয়। বড় দলগুলো দেখবেন ওপেনিং স্ট্যান্ডটাই কিন্তু পুরো বেসটা তৈরি করে দেয়, সেটা আমাদের হচ্ছে না। আমাদের একটা ওপেনিং স্ট্যান্ড একটা সময় ভালো গিয়েছিল যখন লিটন এবং তামিম ব্যাট করছিল। 2023-এর কথা যদি বলি, উই আর ভেরি কনসিস্টেন্ট। ওই বছরটা আমরা অনেক 4টা সিরিজ জিতেছিলাম, সাউথ আফ্রিকায় যে জিতে এসেছিলাম, ওয়েস্ট ইন্ডিজে জিতেছিলাম, তখন আমাদের ওপেনিংটা ভালো হচ্ছিল। বাট তারপর থেকে কিন্তু 24 সাল থেকে আমাদের ওপেনিং কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, আমাদের ওপেনারটা সেট নেই। সেটা আমাদের ট্রায়াল অ্যান্ড এরর, এবং কেউ আসছেন একটা ইনিংস দুটি ইনিংস ভালো খেলছেন, পরে আবার কনসিস্টেন্সি জিনিসটা আমরা বাংলাদেশে দেখতে, সেখানে আসলে আমাদের সবচেয়ে বড় মিসিং লিঙ্ক বলে আমার মনে হয়। নিশ্চয়ই সুমন ভাই, দেখছিলাম আসলে বাংলাদেশের কালকের বিপর্যয় দেখছিলাম। আমি যদি একটু সৌম্য সরকারের কাছে আসতে চাই, সৌম্য সরকার কিন্তু আসলে ততটা ফিট ছিলেন না, তার আঙুলে প্রবলেম আছে, তার কালকে খেলা দেখেও বোঝা যাচ্ছিল। সেখানে আসলে সৌম্যকে রাখাটা আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? এছাড়াও কিন্তু কিছু বিষয় উঠে এসেছে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদের না থাকা, ইনজুরি ছিল, তারপর নাহিদ রানাকে না রাখা একটা কিন্তু বড় সমালোচনার একটা কি বলবো একটা সুযোগ করে দিয়েছে ম্যানেজমেন্ট। এই দুটো বিষয় নিয়ে আসলে আপনি কি বলবেন? আমরা যখন স্কোয়াড করেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে 3 জন বাহাতি ওপেনার রেখেছিলাম, পারভেজ নিমন ওপেনার হিসেবে গিয়েছেন। সেখানে আমরা লিটনকে রাখতে পারতাম কিনা সেটার অনেক বড় কোশ্চেন মার্ক। সেটা থাকলে একটা কম্বিনেশন একটা তৈরি হতো, এবং লিটন ইজ এক্সপিরিয়েন্স ওপেনার, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলেন, ওয়ার্ল্ড কাপ স্টেজে বলেন, যদিও গত বছর কিপিং ইন মাইন্ড যে গত এক বছর তারা অতটা রান নেই, ফর্মহীনতা আসলে লিটনও আছেন, শান্তও আছেন, সৌম্য সরকারও আছেন, সেখানে সৌম্যর থেকে বেস্ট চয়েসটা আসলে লিটন হতে পারতেন কিনা? আপনি লিটন থার্ড ওপেনার হিসেবে যেতে পারতেন। সৌম্য সরকার রিসেন্টলি ভালো করেছেন, সেক্ষেত্রে সৌম্য সরকার থাকতেন, বাট থার্ড ওপেনার হিসেবে লিটনকে সাথে নিয়ে যাওয়া হতো, তাহলে অ্যাটলিস্ট আমাদের একটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হতে পারতো। আই থিঙ্ক তানজিদ তামিম ইজ ফাইন, তার কাছ থেকে তিনি স্টার্ট করেছেন ভালো, হয়তো বড় করতে পারেনি। বাট সৌম্য সরকার দেখুন ব্যথা হয়তো কিছুটা আছে, বাট খেলার মতো নিশ্চয়ই তিনি ফিট, এবং মাঠে যখন নামবেন তাহলে তখন আসলে মাঠে থাকা উচিত না, সেটা ততখানি আনফিট নিশ্চয়ই তিনি ছিলেন না। কালকের যেমন উইকেট ছিল সেখানে কিন্তু রানটা হওয়ার কথা ছিল নতুন বলে, কালকে কিন্তু একটু স্পিনারদের পক্ষে ইন ফেভারে ছিল। আমরা দেখেছি উইকেটে খুব একটা ঘাস ছিল না, পরে বল টার্ন করেছে, বলটা একটু থেমে এসেছে, সেক্ষেত্রে নতুন বলটা ছিল পারফেক্ট টাইম রান করার জন্য, সেখানে নতুন বলকে আমরা উইকেট দিয়ে এসেছি আই থিঙ্ক। এবং শুরুতেই যদি আপনি উইকেট হারিয়ে ফেলেন, ব্যাটসম্যান ক্যান গেট আউট, বাট বাকি ওপেনিং ব্যাটসম্যানদের কাছ থেকে যদি পার্টনারশিপ না হয় তাহলে পরবর্তী ব্যাটসম্যানদের উপর চাপটা তৈরি হয়ে যায়। তো সেখানে আসলে আমাদের বড় সমস্যা হয়ে গেছে। ইভেন আমরা যখন দেখি যে আচ্ছা ঠিক আছে একজন দুইজন চলে যাচ্ছেন, আসলে দায়িত্বটা কে নেবেন? কাউকে না কাউকে তো আসলে দায়িত্ব নিয়ে বরং কোনো ইনিংস খেলতে হবে। আমরা যদি সেই ক্ষেত্রে বলি যে নাজমুল হোসেন শান্ত, তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। আমরা যদি বলি বিপিএলেও কিন্তু তিনি সুযোগ পাননি ততটা খেলার, সেখানে তারপরেও তার উপরে ম্যানেজমেন্ট একটা ভরসা রেখেছেন, সেখানে সেও তো আসলে ভরসার সেই প্রত্যাশার মূল্য দিতে পারছেন না। তার উপরে কি চাপ পড়ে যাচ্ছে বেশি অধিনায়কত্বের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 3 ব্যাটসম্যান রান করাটা, কারণ নাম্বার 3 ব্যাটসম্যান আসলে একটা টিমের ব্যাটিং এর গ্লু বলে থাকি আমরা, এবং বেস্ট ব্যাটসম্যান নাম্বার 3 তে ব্যাটিং করে থাকে, এবং শুরুতে যখন উইকেট পড়ে যায় তখন নাম্বার 3 ব্যাটসম্যানের উপর দুটো কাজ থাকে, একটা রান করা প্লাস উইকেটটা ধরে রাখা। সেটা কোনোটাই আসলে হয়নি, সেটার জন্য আসলে পরবর্তী ব্যাটসম্যানের উপর চাপ পড়েছে বারবার। শান্তর রান করা খুব ইম্পর্টেন্ট শান্তর জন্য এবং দলের জন্য, এবং সেটা যদি কালকে হতো তাহলে খুব ভালো হতো। যেটা আমরা প্রথমেই বলছিলাম যে যদি শুরুতে উইকেট না পড়তো তাহলে কিন্তু আমরা দেখেছি পরের দিকে কিন্তু জাকির আলী এবং তৌহিদ যখন 20 ওভার পরে কিন্তু উইকেটটা একটু ইজ ডাউন করেছে, এবং শুরুতে ইন্ডিয়ান বোলারদের যত ভয়ঙ্কর মনে হচ্ছিল পরের দিকে ততটা মনে হয়নি। শুরুতে যদি উইকেট না দিতাম তাহলে আসলে ব্যাপারটা এমন হতো না। সেক্ষেত্রে ডেফিনেটলি উইকেট আগে পড়ুক পরে পড়ুক,
নাম্বার 3 ব্যাটসম্যান হ্যাজ টু স্কোর রানস। মানে আমরা কি আসলে ভারতের বিপক্ষে নামার আগে কি মেন্টালি আসলে হেরেই নামি, বা আমরা কি মনে করি হ্যাঁ আমার সামনে শামি আসছে বোলিং করতে, কিংবা আমার সামনে রানা আসছে বোলিং করতে? আমরা কালকে দেখেছি দুইজন পেসারই কিন্তু 8টা উইকেট নিয়ে নিয়েছে। সো আমরা কি আসলে মেন্টালি তাদের কাছে উইকেটটা দিয়ে আসি কিনা খেলার আগে? এবং অনেক ফ্ল্যাট ট্র্যাক, যেখানে ফাস্ট বোলারদের জন্য তেমন কিছু নেই, সেখানে কিন্তু আমরা পেস বোলারদের 4টি উইকেট দিয়ে এসেছি শুরুতেই, যেটা আসলে একদমই অ্যাকসেপ্টেবল নয়। ক্যান বি, কারণ এই ম্যাচের আগে কিন্তু আমরা সবাই একটা কথা বলছিলাম যে ইন্ডিয়া ইজ এ স্ট্রং টিম ডেফিনেটলি। আমি ব্লাস্ট যদি কয়েকটা ম্যাচ যাদের উপর ভরসা করে যারা, যেখানে যখন আমরা প্রথম 10 ওভারে কিন্তু ম্যাচ হেরে যাচ্ছি, এবং বডি ল্যাঙ্গুয়েজ আসলে যেটা হয় যে তারপরে আমরা যখন 229 রান করবেন, 222 রান করবেন, তখন আসলে বডি ল্যাঙ্গুয়েজ অত হেভি হওয়াটা খুব মুশকিল। বোলারের তখন কিছু কথা, এবং দে আর গুড ব্যাটসম্যান। তারপরে কিন্তু আমরা কিছু ফিল্ডিংও কিন্তু খুব একটা ভালো করিনি। রাহুল 9 রানে আউট হতে পারতেন, তখন আউট হতেন, কিন্তু ক্রিকেট তো এনিথিং ক্যান হ্যাপেন। এবং তখন কিন্তু উইকেট কিন্তু একটু হলেও কিন্তু বল থামছিল, একটু স্পিন করছিল, রানের প্রেসারটা আমরা কখনো ফেলতে পারিনি, সেটা কিন্তু তৈরি হলে হতে পারে। এখন ভারতও কিন্তু ক্যাচ মিস করেছে, আমাদের দুটো ক্যাচ কিন্তু তারা মিস করেছে। লাকিলি তার নালে তো 100 রানের নিচে, 100 রানের নিচে হয়তো বা আমরা কালকে প্যাকড হয়ে যেতাম। তারপরেও ভারত মিস করার পরও কিন্তু তারা কিন্তু গেমে ছিল, এবং তারা কিন্তু অন্য জায়গা থেকে সেটা কভার করেছে। কিন্তু আমাদের আসলে মিস করাটা কিন্তু অনেক বড়, অনেক কস্টলি হয়ে যায়। আমরা এমন সময় মিস করছি যেখানে আসলে আমাদের ক্রুশিয়াল মোমেন্ট। যদিও রাহুলের পরে হার্দিক পান্ডিয়া ছিল, জাদেজা ছিল, বাট স্টিল ক্রিকেট ইন নেভার নো, যদি রাহুল আউট হতো তার তখনই কিন্তু আই থিঙ্ক অ্যারাউন্ড 40+ রান বাকি ছিল ইন্ডিয়ার। আমরা প্রেসারে ফেলা যেত ডেফিনেটলি, সেই সুযোগটা আমরা মিস করেছি। এবং এরকম খেলা, এরকম মিস করলে আসলে তার মূল্য আপনাকে দিতে হবে। আসলে স্কোরে কতটাই বা প্রেসারে ফেলা যেত ভারতকে, মেবি আর 30টা রান বেশি করলে হয়তো ডিফারেন্ট বল গেম হতে পারতো। বিকজ কালকের ম্যাচটা একটু ডিফারেন্ট ছিল, কালকে কিন্তু উইকেটটা অত সহজ ছিল না। রোহিত শর্মা এই জন্য কিন্তু নতুন বলে রানটা করার চেষ্টা করছিলেন। আপনি যদি রোহিত শর্মার ব্যাটিং স্টাইলটা দেখেন, শুরুতেই কিন্তু অ্যাটাক করছিল, কারণ তিনি জানতেন যে পরের দিকে স্পিনার আসলে পরের দিকে বলটা স্লো হয়ে যাবে, তখন কিন্তু রানটা করা একটু কঠিন হতে পারে। আমাদের এই একাদশও আমরা একটু কালকে মিস করেছি, সম্ভবত উইকেটটা দেখে তো একটু মিসলিড করেছি। সেখানে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে নাহিদ রানা কিনা, আপনি প্রশ্ন করেছেন নাহিদ রানাকে দরকার ছিল কিনা। আমি মনে করি যে থার্ড সিমান নিয়ে খেলি তাহলে অবশ্যই নাহিদ রানাকে দরকার ছিল। সুমন ভাই, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আমার সঙ্গে আছেন কিন্তু হাবিবুল বাশার সুমন, যার সঙ্গে আমরা কিন্তু আজকে কথা বলছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এবং বাংলাদেশ, স্পেশালি বাংলাদেশের ম্যাচটি নিয়ে। ভাই, বিরতিতে যাওয়ার আগে আসলে যেভাবে বলছিলাম, জাকের আলী কিন্তু কালকে চেষ্টা করেছেন। আমরা যদি একটু দেখি যে আসলে ভারতের বিপক্ষে হারলেও কিন্তু দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে লড়াই করা জাকের আলী বিশ্বাস করেন পাকিস্তানের রানে ফিরবেন, টাইগার টপ অর্ডার। এছাড়াও মাহমুদুল্লাহর ব্যাপারেও আশাবাদী তিনি। দুবাই থেকে ইমরান হোসেনের একটা রিপোর্ট দেখে আসতে চায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। শান্তর কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, শিরোপার জন্য লড়বে দল। কিন্তু প্রথম ম্যাচেই যেন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হতে হলো টাইগারদের। ব্যাটিং বিপর্যয়, টপ অর্ডারের ব্যর্থতা, আর জয়ের ছন্দ খুঁজে না পাওয়ার যন্ত্রণা, সব মিলিয়ে শুরুটা যেন দুঃস্বপ্নে রূপ নিল। প্রশ্ন উঠেছিল অনেক আগে থেকেই, বাংলাদেশ কি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত? কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। ক্রিকেটাররা নিজেদের মতো ব্যাখ্যা দিয়েছেন, বিসিবিও দিয়েছেন যুক্তি। কিন্তু যখন ব্যাট বলে কথা বলার সময় এলো, তখন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল ভারতের বোলিং লাইন আপ। বিপরীতে বাংলাদেশ যেন নিজেকে হারিয়ে খুঁজছে। শুরুতে ডিফিকাল্ট ছিল, কন্ডিশনের সাথে মিলতে মিলতে 5টা উইকেট চলে যায়, তো ডিফিকাল্ট ছিল। বাট আমরা চেষ্টা করেছি, আমি আর হৃদয়, যে ভালো একটা স্কোরের দিকে যাওয়ার। মাঝখানে ভালো ছিল, ফিনিশটা ভালো হয় না। টপ অর্ডার মানেই ভরসা, দলের ভিত করে দেয়া। কিন্তু ভারতের বিপক্ষে সেই ভিতটাই গড়াই হলো না। একের পর এক ব্যাটার আসলেন গেলেন, রান এলো, কিন্তু ম্যাচ জেতার মতো স্কোর না। জাকের আলী জানেন দলকে টেনে তুলতে হলে টপ অর্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ওপেনিংয়ে কিংবা টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়। তো অবশ্যই আশা থাকবে ওখানে আরও ভালো উইকেট থাকে, যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডে, তো ভালো উইকেট ছিল। এরকম টাইপের উইকেট থাকলে অবশ্যই ভালো কিছু আসে। বাংলাদেশ দলে এমন একজন আছেন যিনি চোখে পড়েন না, তবুও দলের জন্য বড় কিছু করে যান, মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাইলেন্ট কিলার প্রথম ম্যাচে ছিলেন না ইনজুরির কারণে, তবে এবার হয়তো ফিরছেন তিনি। জাকের আলীর কথায় পাওয়া গেল ভরসা। রিয়াদ ভাই অবজারভেশনে আছে, সোফার দেখে তো ভালোই মনে হইতেছে, তো ফিজিও ভালো বলতে পারবেন। তবে দেখা যাক, এই ব্যাপারে ক্লিয়ার ফিজিও বলতে পারবেন।
একটা হার মানে শেষ নয়, কিন্তু ভুল সূত্রে না নিতে পারলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। দুবাইয়ের হতাশা পেছনে ফেলে এবার বাংলাদেশ তাকিয়ে পাকিস্তানের দিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হতে পারে বাঁচা মরার লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, দুবাই, আরব আমিরাত। সুমন ভাই, আসলে দুবাইতে আমাদের সহকর্মী ইমরান হোসেন আছেন, একটু তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যেতে চাই দুবাই, সেখানে আছেন সহকর্মী ইমরান হোসেন। ইমরান, আপনার একটা ম্যাচ রিপোর্ট আসলে দেখছিলাম যে জাকের আলী খুব ভালো করেছেন কালকের ম্যাচে, তারপরে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের কাছে একদম 6 উইকেটে হেরেছে। আমার সঙ্গে কিন্তু হাবিবুল বাশার সুমনও আছেন। একটু জানতে চাই, আপনি তো সেখানে টিমটি খুব কাছ থেকে দেখেছেন, আসলে দলের অবস্থা কি, তাদের মানসিক অবস্থা কি? কেননা নেক্সটে কিন্তু নিউজিল্যান্ড পরীক্ষা তাদের সামনে। ধন্যবাদ পিঙ্কি সানোয়ার। আসলে বাংলাদেশ দল যে কালকে যেভাবে পারফরমেন্স করেছে, সেই পারফরমেন্সটা কিন্তু যারা প্রবাসী দর্শক ছিল তারাও কিন্তু খুবই হতাশা। তারা খুবই হতাশা নিয়ে কালকে ফিরে এসেছেন। আমার আশেপাশে আমি যে এলাকাটাতে থাকছি দুবাইতে, সেই এলাকাতে কিন্তু অনেক বাঙালি আছেন, তাদের সাথেও আমার কথা হয়েছে। তারাও একই কথা বলছে যে বাংলাদেশ দল আসলে এমন কেন খেললো, কোনো প্রকার লড়াই করতে পারলো না। বিশেষ করে টপ অর্ডারটা তো কেউই লড়াই করতে পারেনি একদম। মানে ভারতের সাথে অবশ্যই বাংলাদেশের যে দর্শকরা তারা প্রত্যাশা করেছিল যাতে এই ম্যাচটাতে একটু হলেও যাতে বাংলাদেশ ফাইট করতে পারে, সেই ফাইটটুকু বাংলাদেশ করতে পারেনি। যার কারণে আসলে বাংলাদেশ দেখলাম আমরা শেষ পর্যন্ত যে খুব বাজেভাবে ভারতের বিপক্ষে হেরেছে, এবং বোলিংও কিন্তু বাংলাদেশ আহামরি খুব একটা ভালো করতে পারেনি। তো সব মিলে বলাই যাচ্ছে যে বাংলাদেশ দল যে নিউজিল্যান্ড পরীক্ষা হবে পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে, পাকিস্তানের মাঠে, সেখানে আসলে অবশ্যই বাংলাদেশকে ভালো করে খেলতে হবে। নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছিলেন যে ভারতের বিপক্ষে ম্যাচের আগে যে আমাদের 3 বিভাগেই ভালো করতে হবে, এবং 3 বিভাগে ভালো করা ছাড়া কিন্তু ভারতের বিপক্ষে জয় পাওয়া কোনো সম্ভব নয়। সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ 3 বিভাগে ভালো করতে পারেনি। হ্যাঁ সুমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ইমরান শুনতে পাচ্ছেন কিন্তু সুমন ভাই? সুমন ভাই, আমরা দেখেছি আসলে বাংলাদেশকে গত ম্যাচে 35 রানে 5টি উইকেট হারিয়েছে। কিন্তু যেদিন করছি আমরা ওই কিন্তু রান করেছি 290 প্লাস রান করেছি, কিন্তু এখন তো খেলার স্ট্যান্ডার্ডটা অন্যরকম হয়ে গেছে। স্পেশালি যখন তো ফরম্যাটটা হয়ে গেছে 40 ওভার পর্যন্ত পাওয়ার প্লে থাকে, 40 ওভার পর্যন্ত 5 জন ফিল্ডার ভিতরে এনে বল করতে হয়, তখন থেকে আসলে রানটার সংখ্যাটা বেড়ে গেছে। 250-এর স্কোরটা এখন 300 রানে চলে গেছে, পার স্কোর হয়ে গেছে। সেখানে আপনাকে যদি 300 প্লাস রান করতে হয়, টপ অর্ডারে রান করতে হবে, সিম্পল। আপনার টপ অর্ডার যদি ফেল করে, যারা 6-7 আসবেন তারা আসলে আপনাকে যতই রান করেন রানটা আপনার 250-260 রান হবে। আমাদের আসলে সমস্যাটা ইমরান, আমার কাছে মনে হচ্ছে আমাদের টপ অর্ডার থেকে কনসিস্টেন্টলি আমরা বড় রান পাচ্ছি না। নিশ্চয়ই ইমরান, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আর কোনো প্রশ্ন রাখতে চান? সুমন ভাই, আপনি কি এখানে কোনো মানসিকতার কোনো সমস্যা দেখছেন কিনা? ইমরান, স্কিল আমাদের যেমন ছিল তেমনই আছে। আমি বলবো না যে স্কিল আমাদের আগে ভালো ছিল এখন খারাপ হয়েছে, কিংবা এখন ভালো আগে খারাপ ছিল, এমনটা বলবো না। আমার কাছে মনে হচ্ছে এটা কিছুটা মেন্টাল সেট আপ, কারণ আমাদের মনে হয় মানসিকভাবে দৃঢ় থাকতে হবে, মেন্টালি স্ট্রং মেন্টালিটি খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে সামটাইমস, আমি জানি না আমরা প্রতিপক্ষকে বেশি বড়ভাবে দেখছি কিনা। প্রতিপক্ষকে রেসপেক্ট করা খুব ইম্পর্টেন্ট, বাট আপনি বেশি রেসপেক্ট করলে সেটা কিন্তু ভালো নয়। এক জিনিস আমি জানি না তাদের মনের মধ্যে কি আছে, বাট আমরা কিন্তু ওই স্টেজে নেই। আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেট এমন জায়গায় এসছে, সেখানে অন্যরা ভালো দল আমাদের থেকে এগিয়ে আছে, সেটা ভাবনার কিন্তু কোনো অবকাশ নেই। এখন কিন্তু ভালো খেলা মানে জেতা, ভালো খেলা মানে ভালো খেলে হেরে যাওয়া নয়। সেক্ষেত্রে অন্য দলকে আমরা বেশি বড় করে দেখছি কিনা, কিংবা অন্য দলের সাথে আমরা পারবো না, ওই দলটায় অনেক ভালো প্লেয়ার আছে, ওই দলটায় অনেক গেম চেঞ্জার আছে, এই চিন্তাটা আসলে কখনই ভালো না। ডেফিনেটলি সব দলই ভালো দল, কিন্তু আমরা কিন্তু গুড এনাফ, এই চিন্তা ভাবনাটা আমরা করছি কিনা সেটা আমার নিজের কাছে এটা বড় প্রশ্ন। ইমরান, অনেক অনেক ধন্যবাদ আসলে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি আরো আলোচনায় যেতে চাই। সুমন ভাই, আপনাকে ধন্যবাদ। পিঙ্কি স্যার, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, ধন্যবাদ ইমরান ভাই। একটা একটু আউট অফ দ্য বক্স আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই, আপনি দেখেছেন কিনা বা আপনার নজরে পড়েছে কিনা, সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা ছবি খুব ঘুরপাক খাচ্ছে, এবং এটা নিয়ে কিন্তু আসলে ক্রিকেট ভক্তদের মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমরা যদি বলি যে ক্রিকেট টিমের একটা ডিনার বা একটা খাবারের টেবিলের একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে। আমি জানি না দর্শকদেরকে যদি একটু দেখানো যায়, আমি আমার প্রোডিউসারকে আসলে অনুরোধ করব যদি ছবিটা একটু দেখানো যায়।
যে তারা খাচ্ছেন, সেখানে কোকের বোতল দেখা যাচ্ছে, সফট ড্রিঙ্কস আমরা যেটা বলি সফট ড্রিঙ্কসের বোতল দেখা যাচ্ছে, এবং অনেক ধরনের ফুড দেখা যাচ্ছে। আমরা যদি একটু ইন্ডিয়ান টিমের কথাই বলি, বিরাট কোহলি বহু বছর হয়ে গেছে তার ফুড হ্যাবিট তিনি একদম, কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি ব্যাকলে এই ছবিটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এই ছবিটা কিন্তু আমরা কোনো আসলে টিম ইন্ডিয়া কিংবা এই ধরনের টিমের সামনে কিন্তু আমরা এই ধরনের সফট ড্রিঙ্কস বা কিছু কখনো দেখিনি বা দেখবো না, কারণ তাদের ফুড হ্যাবিট, তাদের সব কিছু কিন্তু একদম ডিফারেন্ট। এই জিনিসগুলো আসলে আমরা যদি দেখি পাকিস্তানের কিন্তু ফুড হ্যাবিট নিয়ে অনেক আলোচনা সামনে, যে তারা সব জায়গায় বিরিয়ানি খায়, যার জন্য মাঠে গিয়ে খেলতে পারে না। ব্যাপারগুলো নিয়ে আসলে সোম ভাই কিভাবে দেখেন, প্লেয়ারদের ডায়েট কিরকম হওয়া উচিত? না, আমার মনে হয় যে প্লেয়াররা, আমি সোশ্যাল মিডিয়া প্রথম করে আমি আসলে ছবিটা নিয়ে দেখিনি কি আলোচনা ছিল, বাট আমার কাছে মনে হয় যে আমরা তো ভালো খেলছি না, এই ম্যাচটা ভালো খেলি না, আরো ভালো খেলা উচিত ছিল। এই জন্য আসলে ঘুরছে। বাট এইটুকু বলতে পারি আমাদের ছেলে এখন খাওয়ার ব্যাপারে অনেক সচেতন। সফট ড্রিঙ্কস আমি খুব বেশি খেতে দিন, হয়তো একটা দিন থাকে, অনেকের আমরা বলে থাকি যে একটা দিন তুমি খেতে পারো, চিট ডে যেটা বলে থাকি, সেরকম কিছু। বাট আমাদের ছেলেরা এখন অ্যাটলিস্ট খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সচেতন। আমি দেখেছি, আমি কাছ থেকে দেখেছি তারা লো কার্ব ডায়েট মেনটেন করেন, প্রোটিন বেসড খাওয়া বেশি খান। এবং আমরা যদি বলি যে কোহলির ডায়েট সম্পর্কে শোন ভাই আপনি নিশ্চয়ই জানেন, সে কত বছর হয়ে গেছে, দীর্ঘ 14-15 বছর ধরে সে তার প্রিয় যে হচ্ছে বার্ফি কাটলেট যেটা সে খায়, সেটাও সে মুখে দেয়নি। ডিফারেন্সটা যেটা হয়েছে আসলে কোহলি কি ডায়েট করছে সেটা নয়, আমার কাছে মনে হচ্ছে যেটা আমি সেই কথা আছি, কোহলির ডায়েটটাই যে ফলো করতে এমন কোনো কথা নেই। এভরি হিউম্যান বিং ইজ ডিফারেন্ট, সবারই সাধনাটার কথা অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি, আর কিছু না। আমি সেটাই বলতে, সেখানে আমি আসছিলাম, এই স্যাক্রিফাইস করার মেন্টালিটিটা, আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে সবাই কিন্তু কোহলির ডায়েট ফলো করেন। রোহিত শর্মা কিন্তু কোহলির ডায়েট ফলো করেন, আমি প্রিটি শিওর রোহিত শর্মার ডায়েট সম্পূর্ণ ডিফারেন্স। আপনাকে সবসময় লো কার্ব খেতে হবে সেটাও নয়, আপনাকে সবসময় কার্বোহাইড্রেট বেশি খেতে হবে কিংবা প্রোটিন বেশি খেতে হবে এটাও না। আমাদের ছেলেরা এখন অনেক সচেতন, বাট যেইটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি যে আমার জন্য, আমার ভালো করার জন্য যেই স্যাক্রিফাইস করার মেন্টালিটি, এটার ডেডিকেশনটা, সেটা ইম্পর্টেন্ট। কোহলি কিন্তু এমন না যে কোহলি এটা করেছে বলেই কোহলি এত বড় রান করছে, আমাকে সেটা মনে না। এটা হচ্ছে কোহলির মেন্টালিটি। আমার জন্য ক্রিকেটের সবার আগে, ক্রিকেট খেলতে হলে আমাকে যদি কোনো স্যাক্রিফাইস করতে হয়, সেটা যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস হয়, আমরা সেটাই স্যাক্রিফাইস করব। এই মেন্টালিটিটাই তো 10 জন থেকে একজনকে একটু ডিফারেন্ট করে দেয়। আমরা যদি একটু ফুটবলের দিকে যাই, লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো, তারা এই বয়সে যেভাবে সবার থেকে সেরা জায়গাটা ধরে রেখেছে, তাদের ওই মাইন্ডসেটটা, বা তারা তো সেরাই, তাদের তো দরকার নাই যে আসলে এই এখনো যেভাবে তারা প্র্যাকটিস করে, প্র্যাকটিসে সবার আগে যায়, কিংবা তারা যেভাবে ডায়েট ফলো করে, আরো হাজার হাজার ফুটবলের মধ্যে থেকে কিন্তু তারা ডিফারেন্ট। ক্রিকেটেও কিন্তু আমরা দেখতে পাই যে কোহলি একটা আলাদা নাম। হ্যাঁ, বাট আমি এইটুকু আপনি মেক শিওর করতে পারি আমাদের ছেলেরা এখন, মানে আর যাই হোক না হোক, ডায়েটের ব্যাপারে তারা বেশ সচেতন। আমি নিজেই দেখেছি যে তারা অনেক প্রোটিন বেস খাওয়ার ব্যাপারে অনেক সচেতন। সেদিন মানবো যেদিন আসলে মাঠে রিফ্লেকশন দেখতে পারবো। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, আবারও একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। আমার সঙ্গে কিন্তু আছেন হাবিবুল বাশার, সুমন, এবং আমরা কথা বলছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। সময় আমাদের কিন্তু আসলে পাকিস্তানেও কিন্তু আমাদের একজন সহকর্মী আছে, শুভদেবনাথ সনি। তার কিন্তু একটা দুর্দান্ত একটা ম্যাচ রিপোর্ট না, তার দুর্দান্ত একটা রিপোর্ট আছে আসলে আমাদের কাছে, যে পাকিস্তান কেড়ে নিতে চেয়েছিল বাঙালির মুখের ভাষা বাংলাকে, সেই মূল্যকেই এখন বাংলার জয়গান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাওয়ালপিন্ডির নারীরা বললেন বাংলায় কথা। চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা কভার করতে এখন পাকিস্তানে আছেন সহকর্মী শুভদেবনাথ। তার কাছে তারা জানালেন বাংলার প্রতি তাদের ভালোবাসা। 1952 সালে বাংলাদেশের মানুষের মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল যে পাকিস্তানে, সেখানেও এখন বাংলার জয়গান। তথ্য বলছে করাচিতে প্রায় 21 লাখ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। করাচি সিটি কর্পোরেশনের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে রয়েছে বাংলার অবস্থানও। তবে 21শে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডির পাকিস্তানি নারীরা কতটা জানেন বাংলা ভাষা সংস্কৃতি সম্পর্কে? কেমন আছো? আমি বাংলাদেশ ভালোবাসি। আমিন বাংলাদেশ। আমিন বাংলাদেশ। মানুষ ভালোবাসি। ভাষা দিবসে ভিনদেশীদের মুখে বাংলা বাক্য শুদ্ধাচারের মানদণ্ডে হয়তো হবে না উত্তীর্ণ, তবে বাংলা নিয়ে যে তাদের বাড়ছে আগ্রহ। ইট ইজ মাই মাদার ল্যাঙ্গুয়েজ। মায়ের ভাষায় কথা বলতে পারাটা গর্বের। আমি পাঞ্জাবি ও উর্দুতে কথা বলি। পাকিস্তান আমার জন্মস্থান, এই দেশটাও আমার আবেগের। এন্ড ইট ইজ ভেরি ওয়ান্ডারফুল কান্ট্রি।
দেশ যার যার আর সকলেরই আলাদা মাতৃভাষা রয়েছে। নিজের ভাষায় কথা বলতে পেরে তারাও যেন উৎফুল্ল। এমন দিনে মায়ের ভাষা নিয়েও তাদের রয়েছে ভালো লাগা। মায়ের ভাষায় কথা বলতে পারাটা দারুণ। আমি পাঞ্জাবি, আমি সেই ভাষায় কথা বলতে পারছি, এটা এক দারুণ উপলব্ধি। আমি উর্দুতে কথা বলি, আমার জন্য এটা গর্বের। বাংলাদেশকেও তারা পছন্দ করে। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য লাল সবুজের মানুষের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা। পাকিস্তানেও শোনা গেল বাংলা ভাষা, বিদেশিরা বাংলায় কথা বললেন। জানিয়ে গেল পাকিস্তানের পরে তাদের ভালো লাগা রয়েছে বাংলাদেশের প্রতিও। শুভদেবনাথ, নিউজ 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। দর্শক, এবার সরাসরি চলে যেতে চাচ্ছি এবার পাকিস্তানে। দুবাইতে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, এবার একটু পাকিস্তানে যেতে চাই শুভদেবনাথ সনির কাছে। শুভ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আগেই বলি যে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম, দুর্দান্ত, খুব ভালো ছিল, যে আসলে পাকিস্তানি নারীদের মুখে যখন বাংলা শুনছিলাম খুব ভালো লাগছিল। একটু ক্রিকেটে ফিরে আসতে চাই। আসলে ভারতের কাছে যেভাবে বাংলাদেশ পরাজিত হলো, সামনে কিন্তু কঠিন পরীক্ষা, নিউজিল্যান্ড পরীক্ষা, এবং সেই ম্যাচটা কিন্তু পাকিস্তানে হতে যাচ্ছে। পাকিস্তানের উইকেট নিয়ে আসলে বাংলাদেশের কতটুকু ভাবতে হবে, কারণ আমরা কিন্তু দেখেছি দুটো ম্যাচ কিন্তু 300-র উপরে গেছে। সো বাংলাদেশ যেখানে 230-এ আটকে যাচ্ছে, সেখানে আসলে পাকিস্তানে কেমন হতে পারে ম্যাচটা, কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? ধন্যবাদ পিঙ্কি আপনাকে। আমরা সকাল থেকে দেখছিলাম রাওয়ালপিন্ডি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, সেখানে কিন্তু আমরা কোনো ঘাস দেখিনি। সেক্ষেত্রে বলা যায় সেটিও ব্যাটিং উইকেট হবে, স্পোর্টিং উইকেট হবে। আর এখন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ হয়নি। এর আগে যে ম্যাচগুলো হয়েছে সেগুলো করাচি, লাহোরে হয়েছে। সেক্ষেত্রে বলা যায় বাংলাদেশের পরিকল্পনাটা খুব গুরুত্বপূর্ণ। আজ গভীর রাতে পাকিস্তানীয় সময় 1:40-এ তারা এসে পৌঁছাবে। দুবাই থেকে পাকিস্তান আসবে, আগামীকাল বিশ্রাম নিয়ে তারা ইসলামাবাদে অনুশীলন করবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দল প্রথম ম্যাচ হারার পরবর্তীতে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। সো উইকেটের অবস্থা কেমন হতে পারে, আমার সঙ্গে কিন্তু সুমন ভাই আছে, এটা নিয়ে একটু কথা বলবো। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। সুমন ভাই, কিছু ইনফরমেশন কিন্তু পেলাম যে আপনি বলছিলেন যে আসলে ওখানে উইকেট আর একটু ফ্ল্যাট হতে পারে এবং বাংলাদেশ কামব্যাক করবে, কিন্তু যখন প্রতিপক্ষটা নিউজিল্যান্ড, তখন আসলে কামব্যাকটা কতটুকু কঠিন হতে পারে এই উইকেটে? ফ্ল্যাট উইকেটে আমাদের জন্য আরো চ্যালেঞ্জটা বেশি হবে, কারণ ফ্ল্যাট উইকেট আসলে নিউজিল্যান্ডরা যেই ক্রিকেটটা খেলে আপনি দেখবেন 300+ রান করে ওরা ফ্ল্যাট উইকেটে। পাকিস্তানকে কিন্তু তারা সেম এক্স্যাক্টলি সেটাই করেছে এবং সেরকমই হয়তো একটা খেলা হতে পারে। রাওয়ালপিন্ডি উইকেট ইউজুয়ালি কিন্তু ব্যাটিংয়ের জন্য ভালো, সেক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি হয়। বরং আমাদের জন্য একটু স্লো উইকেট, একটু স্পিন ধরে এরকম উইকেটটা আমাদের জন্য ভালো। বাট এখন আসলে আমাদের চিন্তা করার কোনো অবকাশ নেই। সেখানে স্পিনারদেরকে বেশি ইউজ করতে হবে না, আমি বলতে চাচ্ছি যেখানে স্পিন করে সেটা আমাদের জন্য ফেভার করে বেশি। ফ্ল্যাট উইকেট আমাদের জন্য, স্লো উইকেট আমাদের জন্য ভালো। রাওয়ালপিন্ডি উইকেট হয়তো স্লো হবে না মনে হচ্ছে, রাওয়ালপিন্ডি হয়তো ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে। আমাদের বোলার দরকার যিনি মাঝখানে উইকেট নিতে পারবেন। ইটস নট অ্যাবাউট নাহিদ রানার পেস, ইটস অ্যাবাউট হিজ উইকেট টেকিং অ্যাবিলিটি। আমাদের ওই মাঝখানে উইকেট নিতে হবে। আই হোপ যে আমরা নাহিদ রানাকে খেলাবো নেক্সট ম্যাচ। আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দেখেছি নাহিদ রানাকে নিয়ে আসলে ভারতের একটা মাথা ব্যথা ছিল। তারা কিন্তু প্রচুর স্টাডি করেছে এবং তারা প্রচুর নিউজ করেছে নাহিদ রানাকে নিয়ে। সেই জন্যই কি নাহিদ রানাকে আমরা একটু লুকিয়ে রাখলাম যে না, দরকার নেই, আমরা ভারতের সাথে হারবোই, ওকে আমরা না খেলে আমরা নিউজিল্যান্ডের এগেইনস্টে গিয়ে তাকে ইউজ করব। আমার এরকম আসলে মনে হয়েছিল না, বিকজ যেটা বলছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি ওয়ান অফ ম্যাচ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা প্রথম ম্যাচ হেরেই কিন্তু আমরা টুর্নামেন্টের এমন জায়গায় দাঁড়িয়ে আছি, পরের ম্যাচটা হারলে আমাদের টুর্নামেন্ট শেষ। মানে পরের ম্যাচ হারলে তো আমাদের টুর্নামেন্টের সুযোগ থাকবে না। সেক্ষেত্রে আসলে ওরকম পরের দুটি ম্যাচ টার্গেট করার মতো কোনো অবকাশ ছিল না। বাংলাদেশের ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে আপনার কি মনে হচ্ছে যে প্রথম রাউন্ড থেকেই বাংলাদেশের স্বপ্ন যেটা সেটা শেষ হয়ে যাচ্ছে, এটাকে আপনি বিশ্বাস এখনো রাখতে চান? কেননা আমাদের এই একজন নির্বাচক কিন্তু বলেছেন সবাই গেম চেঞ্জার, যে কোনো সময় কিন্তু বাংলাদেশ গেম চেঞ্জ করে দিতে পারে, যে কোনো প্লেয়ার যে কোনো সময় কিন্তু গেম চেঞ্জ। ইটস ক্রিকেট। দেখুন কাজটা কিন্তু আমরা আমাদের কাজটা কঠিন করে ফেলেছি প্রথম ম্যাচটা হেরে। আমাদের এখন পরপর দুটি ম্যাচ জিততে হবে, বাট আমি বিশ্বাস করতে চাই, আমি যখন খেলতে যাব তখন তো বিশ্বাসটা নিয়েই খেলতে হবে। আই হোপ যে আমাদের খেলোয়াড়রা সেটা বিশ্বাস করছেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাই। স্কিল যে নেই তা না, আমি মনে করি আমরা এখনও অনেক স্কিলফুল, কারণ তানজিদ তামিম সেঞ্চুরি করতে পারেন, শান্ত সেঞ্চুরি করেছেন, সৌম্য সরকার সেঞ্চুরি করেছেন, টপরে যারা ব্যাটিং করেছেন তারা কিন্তু সেঞ্চুরি করেছেন। এবং আমার মনে হয় যে নিউজিল্যান্ড গুড টিম, বাট
কোনো টিমই আসলে আনবিটেবল নয়, ইটস অ্যাবাউট আস হোয়াট উই থিংক আমরা কোনটা রোহিত করতে শর্মা যাচ্ছি। কিন্তু একটা কথা বলেছেন এই ম্যাচটা জেতার পরে যে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে এক্সপিরিয়েন্সটা খুব প্রয়োজন এবং এক্সপিরিয়েন্সটা খুব কাজে দেয়। আপনি যখন হয়তো কোথাও আটকে যাচ্ছে তখন আপনার এক্সপিরিয়েন্সটাই হয়তো আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে কি বাংলাদেশ তুলনামূলক কম যারা প্লেয়ার আছেন কম এক্সপিরিয়েন্স কিনা সেই জায়গাটা একটু ভোগাচ্ছে কিনা বাংলাদেশকে? সাকিব আল হাসান নেই, তারপর লিটন কুমার দাস নেই, মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে পারছেন না, সবকিছু মিলিয়ে আর কি। মাহমুদুল্লাহ তো ইনজুরি কারণে প্রথম ম্যাচটা খেলতে পারেনি, সেটা আমাদের জন্য একটা সেটব্যাক ছিল, একটু তো ভুগিয়েছে ডেফিনেটলি। বাট আমি আসলে বেশি চিন্তিত যেটা আমরা বারবার আলাপ করছি আমাদের টপ অর্ডার নিয়ে, একদম ইনএক্সপিরিয়েন্স কিন্তু বলা যাচ্ছে না। আমি তানজিদ তামিম অলমোস্ট 1 বছর কিন্তু কাটিয়ে ফেলেছেন, সৌম্য সরকার প্রবাবলি 7-8 বছর খেলে ফেলেছেন। সৌম্য সরকারকে তো আর ইনএক্সপিরিয়েন্স বলার কোনো অবকাশ নেই, সুযোগে নেই। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিন্তু 4-5 ইয়ার্স খেলে ফেলেছেন। তো ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু খুব বেশি যে আছে তাদের, আমাদের মুশফিক রহিম ওইভাবে দেখতে হলে যদি বলেন তাহলে জাকির আলী খুব বেশি ইনএক্সপিরিয়েন্স। তাছাড়া সবাই কিন্তু কম বেশি, তৌহিদ হৃদয় তো 1-2 বছর খেলে ফেলেছেন। তো ইনএক্সপিরিয়েন্স যে খুব বেশি সেটা কিন্তু বলা যাচ্ছে না আমাদের। শোন ভাই, একদম শেষ সময় আর সময় নিতে পারছি না। নিশ্চয়ই আমরা আশা করব যে আসলে নেক্সট ম্যাচে বাংলাদেশ কামব্যাক করুক, সেই আশাটাই রাখতে চাচ্ছি বাংলাদেশের উপর। অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি গেম অনে। আগামী শুক্রবার কিন্তু একই সময় ফিরে আসবো গেম অন নিয়ে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।